ফুটবল মাঠে তারা ছিলেন জাদুকর। খ্যাতি, টাকা, সম্মান সবকিছুই লুটিয়ে পড়তো তাদের পায়ে। কিন্তু পর্দার আড়ালে চলছিল অন্য একটা লড়াই। এমন এক যুদ্ধ যা তাদের অবিশ্বাস্য প্রতিভাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। আজ আমরা এমন এক ৫ জন কিংবদন্তির গল্প বলবো, যারা চাপের কাছে হেরে গিয়েছিলেন অথবা এক মুহূর্তের ভুলে হারিয়ে গিয়েছিলেন। চলুন ফুটবলের সেই অন্ধকার অধ্যায়ে ডুব দেওয়া যাক। একসময় তার নাম ছিল এল এমপ্রোতে, মানে সম্রাট। ব্রাজিলের বস্তি থেকে উঠে আসা এই ছেলেটা পরিচিত ছিলেন তার বিধ্বংসী বা পায়ের শটের জন্য। ইন্টার মিলানের জার্সিতে তাকে থামানো প্রায় অসম্ভব ছিল। ডিফেন্ডারদের জন্য তিনি ছিলেন এক দুঃস্বপ্ন। শক্তি, গতি আর নিখুঁত ফিনিশিংয়ের বিশ্বসেরা স্ট্রাইকার হওয়ার সবকিছু ছিল আদ্রিয়ানের মধ্যে। ২০০৪ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে গোল করে যখন তিনি ব্রাজিলকে জেতালেন, তখন তিনি বনে যান জাতীয় বীর। জীবনটা তখন তার কাছে স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে বদলাতে বেশি সময় লাগেনি। কোপা জেতার মাত্র ৯ দিন পর ২০০৪ সালের আগস্টে ইতালিতে ট্রেনিংয়ের সময় আদ্রিয়ানো একটা ফোন কল পান। ফোনের ওপর থেকে খবর আসে তার বাবা আর নেই, হার্ট অ্যাটাকে মারা গেছেন। সেই মুহূর্তটার কথা বলতে গিয়ে তার সতীর্থ আবির জানেত্তি বলেন, আদ্রি ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে এমনভাবে চিৎকার করেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই দিনের পর থেকে সে আর আগের মতো ছিল না। বাবার মৃত্যুতে আদ্রিয়ানোর ভেতরটা একেবারে ভেঙে দেয়। তিনি ডুবে যান গভীর ডিপ্রেশনে। অ্যালকোহলই হয়ে ওঠেন তার একমাত্র সঙ্গী। তিনি নিজেই স্বীকার করেছেন, বাবার মৃত্যুর পর আমি ইতালিতে একা হয়ে গেছিলাম, প্রচণ্ড অবসাদগ্রস্ত ছিলাম আর প্রচুর মদ পান করতে শুরু করি। ক্লাবের অনুশীলনেও তিনি প্রায়ই মাতাল অবস্থায় আসতেন। ইন্টার মিলান তার সমস্যা ঢাকার জন্য নানা সূত্র দেখাতো, যেমন পেশিতে চোট লেগেছে, কিন্তু সত্যিটা হলো মাঠের বাইরের লড়াইয়ে সম্রাট হেরে যাচ্ছিলেন। তার ফর্ম পড়তে শুরু করে, ওজন বাড়তে থাকে, আর একসময় ইউরোপ ছেড়ে তিনি ব্রাজিলে ফিরে যান। কিন্তু সেখানেও আর পুরনো রূপে দেখা যায়নি তাকে। যে প্রতিভা তাকে সম্রাটের আসনে বসেছিল, এক ব্যক্তিগত ট্র্যাজেডি আর অ্যালকোহল সেই সম্রাটকে নিঃস্ব করে দেয়। ফুটবলের ইতিহাসে আনন্দের আরেক নাম যদি কিছু থাকে, সেটা হলেন রোনালদিনহো। তার পায়ে বল থাকা মানে ম্যাজিক, আর তার মুখের হাসিটা ছিল কোটি মানুষের অনুপ্রেরণা। বার্সেলোনাকে খাদের কিনারা থেকে তুলে এনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। ২০০৫ সালে তিনি তার ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি'অর জেতেন। তার ড্রিবলিং, নো-লুক পাস আর অবিশ্বাস্য সব গোল ফুটবলকে নতুন করে দেখতে শিখিয়েছিল। তিনি শুধু ফুটবল খেলতেন না, খেলাটা উপভোগ করতেন আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেন। কিন্তু খ্যাতির চূড়ায় ওঠার পর তার পতনের গল্প শুরু হয়। রোনালদিনহোর জীবন থেকে শৃঙ্খলা হারিয়ে যেতে থাকে। রাতভর পার্টি করা আর অনুশীলনে অনিয়মিত হওয়াটা তার অভ্যাসে পরিণত হয়। তার ফিটনেস কমতে থাকে আর মাঠে তার সেই জাদুকরীয় প্রভাব ফিকে হয়ে আসে। যে হাসি দিয়ে তিনি প্রতিপক্ষকে সম্মোহিত করতেন, সেই হাসিটাই বিতর্কের কালো মেঘে ঢাকা পড়ে যায়। বার্সেলোনা থেকে তার বিদায়টা ছিল সময়ের অপেক্ষা। এসি মিলানে গিয়েও তিনি পুরনো ঝলককে দেখাতে পারেননি। এরপর তার ক্যারিয়ার ব্রাজিল, মেক্সিকো বিভিন্ন ক্লাবে কেটেছে। কিন্তু সেই পুরনো রোনালদিনোকে আর খুঁজে পাওয়া যায়নি। আর তার পতনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তটা আসে ২০২০ সালে, যখন জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে তাকে আর তার ভাইকে জেলে যেতে হয়। এই মানুষটা একদিন ফুটবল বিশ্ব শাসন করতেন। তাকে জেলের ৪ দেয়ালে বন্দি দেখাটা ভক্তদের জন্য ছিল হৃদয় বিদারক। ফুটবলের রাজপুত্র এক ট্র্যাজিডিক চরিত্র পরিণত হন, যার গল্পটা আমাদের মনে করিয়ে দেয় শুধু প্রতিভা থাকলেই হয় না, সেটাকে ধরে রাখার জন্য শৃঙ্খলাও লাগে। রোনালদিনোর কয়েক দশক আগে ফুটবল বিশ্ব দেখিয়েছিল তার প্রথম সুপারস্টার পেলেবয়কে, জর্জ বেস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আইরিশ উইঙ্গার তার সময় থেকে এক ধাপ এগিয়েছিলেন। অবিশ্বাস্য ড্রিবলিং, গতি আর গোল করার দক্ষতা তার কোনো জুড়ি ছিল না। তার লম্বা চুল আর আকর্ষণীয় চেহারার জন্য পর্তুগালের মিডিয়া তাকে পঞ্চম বিটল নাম দিয়েছিল। ১৯৬৮ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান কাপ জেতেন এবং ব্যালন ডি'অর লাভ করেন। কিংবদন্তি পেলে তাকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেও প্রশংসা করেছিলেন। কিন্তু জর্জ বেস্ট শুধু মাঠের তারকাই ছিলেন না, মাঠের বাইরেও খবরের শিরোনাম হতেন। তার জীবনটা ছিল মদ, নারী ও দ্রুতগতির গাড়ির এক রঙিন মিশ্রণ। তিনি নিজেই মজা করে বলতেন, আমি আমার বেশিরভাগ টাকা খরচ করেছি মদ, নারী আর দ্রুতগতির গাড়ির পেছনে। বাকিটা আমি স্রেফ নষ্ট করেছি। এই কথাটাই যেন তার জীবনের প্রতিচ্ছবি। অতিরিক্ত মদ্যপান আর উশৃঙ্খল জীবন তার ক্যারিয়ারের দ্রুত শেষ করে দেয়। মাত্র ২৭ বছর বয়সে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ছেড়ে দেন, যা ছিল শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে তার বিদায় শুরু। এরপর তিনি বিভিন্ন ক্লাবে খেলার চেষ্টা করলেও পুরনো ফর্ম আর ফিরে পাননি।
অ্যালকোহলের নেশা তার পিছু ছাড়েনি। এই নেশার কারণে তার লিভার নষ্ট হয়ে যায় এবং 2002 সালে লিভার প্রতিস্থাপন করতে হয়। কিন্তু তারপরেও তিনি মদ খাওয়া ছাড়তে পারেননি। অবশেষে 2005 সালের 25শে নভেম্বর মাত্র 59 বছর বয়সে একাধিক অঙ্গ বিকল হয়ে তিনি মারা যান। জর্জ বেস্টের গল্পটা ফুটবলের এক চিরকালীন সতর্কবার্তা। শুধু প্রতিভা থাকাই যথেষ্ট নয়, তাকে নিয়ন্ত্রণ করার মতো মানসিক শক্তিও থাকতে হয়। এই পর্যন্ত আপনার কাছে কোন খেলোয়াড়ের গল্পটি সবচেয়ে বেশি দুঃখজনক মনে হয়েছে? কমেন্টে আমাদের জানান। তবে গল্প কিন্তু এখনো শেষ হয়নি। কারণ এরপর আমরা যার কথা বলবো তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু তার পতনটাও ছিল নাটকীয়। 1990 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হুলকার ডাকার পর পল গ্যাসকোয়েনের সেই কান্না আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। গাজা নামে পরিচিত এই ইংলিশ মিডফিল্ডার ছিলেন তরুণ প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন। তার অবিশ্বাস্য স্কিল আর খেলার ধরনকে তাকে ইংল্যান্ডের জাতীয় বীরে পরিণত করেছিল। কিন্তু তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 1991 সালের এফএ কাপ ফাইনালে। টটেনহামের হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের শুরুতেই তিনি একটি ভয়ঙ্কর ট্যাকেল করে বসেন এবং নিজেই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে ফেলেন। এই চোটটা শুধু শারীরিক ছিল না, এটা ছিল মানসিক। এই একটা ঘটনায় তার ক্যারিয়ারের গতিপথ চিরদিনের জন্য বদলে দেয়। চোট থেকে সেরে ওঠার পরে তিনি ইতালিয়ান ক্লাব লাৎসোতে যোগদান করেন, কিন্তু সেই পুরনো ধারা আর খুঁজে পাওয়া যায়নি। মাঠের বাইরেও জীবনেও তিনি ক্রমশ অনিয়ন্ত্রিত হয়ে পড়েন। অ্যালকোহলের প্রতি তীব্র আসক্তি, মানসিক অবসাদ আর একের পর এক বিতর্ক তার ফুটবলের ক্যারিয়ারকে ছাপিয়ে যায়। রেঞ্জার্স এবং মিডলসবরোর হয়ে কিছু সময়ের জন্য পুরনো ঝলক দেখালেও তার জীবনটা অ্যালকোহল আর মানসিক রোগের বিরুদ্ধে এক অন্তহীন লড়াইয়ে পরিণত হয়। গাজার গল্পটা শুধু একজন ফুটবলের পতনের গল্পই নয়, এটা মানসিক স্বাস্থ্য ও খ্যাতির চাপের সঙ্গে লড়াই করা এক ভঙ্গুর মানুষের করুণ কাহিনী। আমাদের তালিকার শেষ নামটি হলো এমন একজনের, যিনি ফুটবলের ইতিহাসে একই সাথে ঈশ্বর ও শয়তান, ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তার বাঁ পায়ে জাদুতে 1986 সালের আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ইতালিয়ান ক্লাব নাপোলিকে তিনি প্রায় একাই লিগ শিরোপা জিতেছেন, যেখানে মানুষ তাকে পূজা করত। তার প্রতিভা ছিল ঐশ্বরিক, কিন্তু ম্যারাডোনার জীবনের মুদ্রার অন্য পিঠ ছিল নিকুশ কালো। খ্যাতির শীর্ষ থাকাকালীন তিনি কোকেনের মতো মাদকের জালে জড়িয়ে পড়েন। নাপোলিতে ইতালিয়ান মাফিয়াদের সঙ্গে তার সম্পর্ক আর মাদকাসক্তির তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। 1991 সালে কোকেন নেওয়ার দায়ে তাকে 15 মাসের জন্য নিষিদ্ধ করা হয়, যা ছিল তার পতনের আনুষ্ঠানিক শুরু। 1994 বিশ্বকাপে তিনি আবারও বিশ্বকে চমকে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু টুর্নামেন্টের মাঝপথে নিষিদ্ধ ড্রাগ অ্যাফেড্রিন নেওয়ার দায়ে তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনা তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনে দেয়। এরপর তার জীবনে নেমে আসে রাজ্যের অন্ধকার। অতিরিক্ত ওজন, নানা শারীরিক সমস্যা আর মাদকের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে তিনি হারিয়ে যেতে থাকেন। অবশেষে 2020 সালের 25শে নভেম্বর মাত্র 60 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে এই কিংবদন্তির মৃত্যুবরণ হয়। ম্যারাডোনার জীবন ছিল এক মহাকাব্য, যেখানে অবিশ্বাস্য প্রতিভা, বিতর্ক, আসক্তি আর ট্র্যাজেডি মিলেমিশে একাকার হয়ে গেছিল। আদ্রিয়ানো, রোনালদিও, বেস্ট, গ্যাসকানো এবং ম্যারাডোনা, এই 5 কিংবদন্তির গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে শুধু প্রতিভা থাকাই যথেষ্ট নয়, খ্যাতি আর টাকার সঙ্গে আসা প্রচণ্ড চাপ সামলানো এবং নিজের ভিতরের দানবের সঙ্গে লড়াই করাটাও তার চেয়ে অনেক বেশি কঠিন। তাদের জীবন ফুটবলের সেই অন্ধকার অধ্যায়ের সাক্ষী, যা আমাদের শেখায় যে ফুটবলের নায়করাও শেষ পর্যন্ত রক্ত মানুষের মানুষ। আর খ্যাতি ছোঁড়া থেকে পতনের শব্দ হয়তো সবচেয়ে বেশি জোরে শোনা যায়। আপনার মতে কোন খেলোয়াড়ের গল্পটি সবচেয়ে হৃদয় বিদারক? আমাদের কমেন্ট করে জানান এবং ফুটবলের এমন আরও অজানা গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।